বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী যারা আমার অনলাইন ক্লাস করতেছো, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আল্লাহর চাইতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের যে ধারাবাহিক ক্লাস স্থিতিবিদ্যা পড়া চলতেছে, আমি স্থিতিবিদ্যার প্রথম প্রশ্নমালা 8.1 শেষ করে আজকে 8.2 অর্থাৎ তোমাদের যে 3টি প্রশ্নমালা আছে, আমরা এরপর প্রশ্নমালা 8.2তে যাব। আজকে আমার লক্ষ্য হলো আমি এখানে উপপাদ্য আছে, উপপাদ্যগুলো আগে আলোচনা করব, আর পরবর্তীতে আমি সময় যদি হাতে কিছু থাকে আমি আরও কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, আমরা কাজ শুরু করি। আমরা যারা অনলাইনে ক্লাস করতেছি, যে কোনো সমস্যার ব্যাপারে আমরা ফোনে আলাপ করতে পারি। আমি আমার এখানে ফোন নাম্বারটা এই জন্য দিয়ে রেখেছি। তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে ফোনে কথা বলতে পারো। কোনো প্রয়োজনে তোমাদের কারো যদি এমন হয় কোনো প্রবলেম জমা হয়, তোমরা যদি সম্ভব হয় ফোনে সলভ করা, তা করব। না সম্ভব হলে প্রয়োজন আমরা বিকল্প চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের কাজ শুরু করি। আজকে আমি যে চ্যাপ্টারটা বইতে লেখা আছে বলের ভারসাম্য, অর্থাৎ আমরা সমবিন্দু বলের ভারসাম্য আমরা এর আগে বের করছি। সমবিন্দু বলের বিশ্লেষণ, সমবিন্দু বলের ক্ষেত্রে বলের সংযোগ ও বিশ্লেষণ, এই দুইটা কাজ করেছি। আজকে সমবিন্দু বলের ক্ষেত্রে সাম্য অবস্থা তৈরি করে এর মধ্যে আমরা যে উপপাদ্যগুলো পাবো সেই উপপাদ্যগুলো নিয়ে কথা বলব। প্রথম উপপাদ্যটা আজকে আলোচনার মধ্যে বলে ত্রিভুজ সূত্র বর্ণনা ও প্রমাণ করো। বলে ত্রিভুজ সূত্র আজকে প্রথম উপপাদ্য বলের ত্রিভুজ সূত্র বর্ণনা ও প্রমাণ করো। আমরা এখানে ত্রিভুজ সূত্রটির প্রথমে তোমাকে বর্ণনা লিখতে হবে, তারপরে এটা যে বর্ণনাটা তুমি দিবে এই বর্ণনাটা তুমি প্রমাণ করতে হবে। তাহলে এখানে একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক যথাক্রমে একটি ত্রিভুজের তিনটি বল দ্বারা একই ক্রমে সূচিত করা যায়, তাহলে বলগুলো সাম্যাবস্থা থাকে। আমি চিত্র দিয়ে কথাটা ব্যাখ্যা করতেছি। একই বিন্দুতে ক্রিয়ারত, প্রথম শর্তটা একই বিন্দুতে ক্রিয়ারত। আমি বলগুলোকে ধরে নিচ্ছি। প্রথম বলটা পি বল, দ্বিতীয় বলটা কিউ বল, তৃতীয় বলটা আর বল। একই বিন্দুতে ক্রিয়ারত একই তলে এই তিনটি বল আছে। শর্ত হলে এই তিনটি বলকে আমরা একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত করতে পারি। অর্থাৎ আমি তিনটি বলকে একই ক্রমে, অর্থাৎ আমি এখানে যে পি বল নিয়েছি ঠিক তার সমান ও সমান্তরাল করে একটা বাহু নিলাম, এই বলটা এখানে পি বলটা এখানে আনা যাবে। ঠিক কিউ বলে সমান ও সমান্তরাল করে আমি কিউ বলটা নিয়ে আসলাম এখানে, বাহুর সমান ও সমান্তরাল। আর বলের যে দৈর্ঘ্য এবং সমান ও সমান্তরাল করে আমি আর বলটাকে নিয়ে আসলাম এখানে। এখানে মনে রাখা দরকার, এই তিনটি বল যেভাবে যে দৈর্ঘ্য বলতে এখানে মানটা বোঝাচ্ছে, এবং তার দিক ঠিক রেখে আমি বলগুলোকে স্থানান্তর করেছি। আমরা বল স্থানান্তরের যেহেতু এটা ভেক্টর রাশি, দুইটা শর্ত মানতে হয়, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো তার মান, আর একটা হলো তার দিক। তাহলে পি বলের দিক ঠিক রেখে তার দৈর্ঘ্য এনে আমি পি বলটাকে এখানে নিয়ে আসলাম, কিউ বলটাকে এখানে আনলাম, আর বলকে। এখন দেখা যায় বলগুলো একটা ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে কী করতেছে, একই ক্রমে ক্রিয়া করতেছে বলছে। তাহলে এই তিনটি বলের লব্ধি কী হবে, শূন্য হবে, অর্থাৎ তো বলগুলো সাম্য অবস্থায় থাকবে। আমি কথাটা আবার বলছি, একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলকে যদি কোনো একটি ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে সূচিত করা যায়, তাহলে বল তিনটির লব্ধি শূন্য হবে। এই হলো আমার কি বর্ণনা। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ এখানে আমার যে প্রমাণ যেটা বর্ণনাটা আমি মুখে বললাম, আমি প্রমাণটা শুরু করতেছি। আমাকে পি বল, কিউ বল, এই আর বল, এই তিনটি বল এর লব্ধি শূন্য, অর্থাৎ বলগুলো সাম্য অবস্থা আছে, অর্থাৎ বলগুলো লব্ধি শূন্য, এটা প্রমাণ করতে হবে। তা আমি পি বলটাকে আমি প্রথমে স্থানান্তর করেছি। আমি একটা ত্রিভুজের নাম এখন দিয়ে দিতে পারি। আমি যদি এটাকে এ বি
সি ত্রিভুজ দিও অথবা এ বি সি বাহু দিতে পারি, এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবেই দাও। আমি বিসি বাহু বরাবর পি বলকে নিয়ে এসেছি, তাহলে আমি লিখলাম বিসি বাহু। তারপর সিএ বাহু বরাবর আমি কিউ বলকে নিয়ে এসেছি, সিএ বাহু বরাবর কিউ বলকে নিয়ে এসেছি। আর এ বি বাহু বরাবর আমরা আর বলকে নিয়ে এসেছি। তোমাদের কিন্তু আমরা বলের ত্রিভুজ সূত্র পড়াচ্ছি, আমরা কিন্তু ভেক্টর ত্রিভুজ সূত্র পড়াচ্ছি না। তোমাদের ভেক্টর ত্রিভুজ সূত্র আর বলের ত্রিভুজ সূত্রের মধ্যে একটু প্রবলেম আছে, সেটা যদি তুমি তফাৎ তৈরি করতে না পারো তুমি সমস্যায় পড়ে যাবা। ভেক্টর ত্রিভুজ সূত্র হলো একটা ত্রিভুজের 3 বাহু বরাবর 3টি ভেক্টর যদি ক্রিয়ারত থাকে, ওই 3 ভেক্টরের লব্ধি শূন্য। এখানে বলের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। একটা ত্রিভুজে 3 বাহু বরাবর যদি 3টি বল কাজ করে, অলরেডি এটা ঘুরতে থাকবে, এটাকে ভ্রামক বলা হয়, এটা ঘুরবে। তাহলে আমি যদি বলি 3 বলে লব্ধি শূন্য, তাহলে আমার অযৌক্তিক হবে এখানে। তাহলে আমি এখানে এই 3 বলে লব্ধি শূন্য বলতে পারি না, যে ত্রিভুজে বাহু বরাবর আছে বলে 3 বলে লব্ধি শূন্য, এটা বলার কোনো সুযোগ নাই। যেহেতু এখানে 3টি বল একই ক্রমে সূচিত, ত্রিভুজটা যদি একটা পাত হয়, ত্রিভুজ যদি একটা বস্তু হয়, বস্তুটা ঘুরতে থাকবে। এখানে 3 বলে লব্ধি কখনো শূন্য হইতে পারে না। এখানে বলের ত্রিভুজ সূত্রের একটা বড় পার্থক্য। তোমরা যখন পরীক্ষায় এই প্রশ্নগুলো অ্যান্সার করো, এই ভুলটা তোমরা একটু বেশি করে ফেলো, অর্থাৎ লেখার মধ্যে তুমি খেয়াল করো না। এখানে একটা কঠিন একটা সত্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো বল 3টি কাজ করে এক বিন্দুতে, এটা হলো প্রথম শর্ত। এবং এই 3টি বলকে আমরা তখন স্থানান্তর করতে পারি একটা ত্রিভুজে 3 বাহু বরাবর, তাহলে বলছে বলগুলোর লব্ধি শূন্য হবে। এটা হলো বলের ত্রিভুজ সূত্র। তাহলে আমার এখানে এই 3টি বল একই ক্রমে সূচিত, তাই এটা লব্ধি শূন্য, এটা বললে কিন্তু আমি ভুল করে ফেলবো, কারণ আমাদের ভেক্টরে যে রীতি, ভেক্টর রীতি এটা পড়ে না। তাই আমি ভেক্টরের যুক্তি কিন্তু ওইটাই শূন্য দেখাবো, কিন্তু আমি বল থেকে বাহুতে চলে গেলাম, বল থেকে কী গেলাম, ভেক্টরের বাহুতে চলে গেলাম। এবার আমি দেখো এখানে একটা সামান্তরিক সম্পন্ন করতেছি, এটা সামান্তরিক সম্পন্ন করতেছি। এ কিউ বলের সমান্তরাল করে এখানে যে বলটা আছে, এই বলটা এদিকে নিয়ে আসলাম, আর এটা একটা নামও দিতে পারি, এখানে ধরো ডি দিয়ে দিলাম, সামান্তরিক সম্পন্ন করলাম। এখন আমার এখানে আমি যদি দেখি বিসি সি এর জন্য আমি এখানে লিখেছি সি এর জন্য লিখেছি আমি বিডি, কেন আমি সামান্তরিক সম্পন্ন করছি, বাহু সমান ও সমান্তরাল হবে, আর এবি জায়গায় রয়ে গেল। এবার বিসি যোগ বিডি, বিসি যোগ বিডি এই দুইটার লব্ধি কিন্তু আর বিএ, এই দুইটার লব্ধি হলো বিএ। কেন আমরা এটা যুক্তিটা থেকে দিব, আমরা সামান্তরিক সূত্র দিব। আমরা কিন্তু ভেক্টর ত্রিভুজ সূত্র দিয়ে আমি দিইনি, আমি বলছি এটা সামান্তরিক সূত্র। আমরা সামান্তরিক সূত্রতে শিখেছি 2 বলের লব্ধি হবে তার ওই সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে আমার বিসি এবং বিডির লব্ধি হবে কর্ণ বিএ, তাহলে কর্ণ বিএ লিখলাম। এখানে ভেক্টরের আমি যদি দিক পরিবর্তন করি, বিএকে অথবা এ বিকে আমি যদি চেঞ্জ করে দিই, আমি যদি এ বিকে বলি বিএ, তাহলে আমার প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর তখন এটা শূন্য হয়ে যাবে। তাহলে বলগুলো তাহলে কী আছে, সম অবস্থায় আছে। তাহলে একই বিন্দুতে 3টি বল কাজ করবে, আর ওই 3টি বল একটা ত্রিভুজে 3 বাহু বরাবর যদি একই ক্রমে সূচিত করা যায়, তাহলে বলগুলো সম অবস্থায় তৈরি করবে। এই হলো বলের ত্রিভুজ সূত্র। আমরা আজকে প্রথম উপপাদ্য প্রমাণ করে ফেললাম। আমি এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনার মধ্যে আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লামির উপপাদ্য, যার উপর আমার অঙ্ক থাকবে, লামির উপপাদ্য। যেটা দিয়ে আমরা অঙ্ক করব, লামির উপপাদ্যর বর্ণনা ও প্রমাণ করো। আজকে আমি দ্বিতীয় উপপাদ্যে চলে যাচ্ছি, লামির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। আসো লামির উপপাদ্যের বর্ণনাটা কি। এখানে লামির উপপাদ্য আমরা প্রথমে একই বিন্দুতে 3টি বল কাজ করবে, একই বিন্দুতে একই তলে ভিন্ন দিকে 3টি বল কাজ করবে, একই বিন্দুতে একই তলে ভিন্ন দিকে, কথাগুলো খেয়াল করতে হবে। একই বিন্দুতে একই তলে ভিন্ন দিকে 3টি বল যদি কাজ করে এবং এই 3টি বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে প্রতিটি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ এই অবস্থায় এখন যে বলটা আছে, যেভাবে আছে, এই 3টি বলে যদি লব্ধি যদি শূন্য হয়,
পি যোগ কিউ যোগ আর, এই 3 বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে, আমি এখানে লিখতেছি, পি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের এখানে এই কোণটা যদি আমি আলফা দিই সাইন আলফা, আর কিউ বলের অপোজিট যদি এটাকে আমি বিটা দিই তাহলে এটা হবে সাইন বিটা, আর আর বলের অপোজিট যদি আমি গামা দিই এটা হবে সাইন গামা। তাহলে আমার এটা দেওয়া আছে, এটা প্রমাণ করব। তাহলে আবার কথাটা বলে নিচ্ছি, একই তলে একই বিন্দুতে ভিন্ন দিকে 3টি বল যদি ক্রিয়া করে এবং এই 3টি বল যদি সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ বল 3টির লব্ধি যদি শূন্য হয়, তাহলে প্রতিটি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এই উপপাদ্যটাকে লামির উপপাদ্য নামে পরিচিত। তাহলে আমার এখানে বল 3টির লব্ধি যদি শূন্য হয় তাহলে আমি প্রমাণ করব এই শেষ লাইনটা, প্রতিটি বলের মান, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন নাই, প্রতিটি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এই উপপাদ্যটার নাম হলো লামির উপপাদ্য। আমি এখন প্রমাণ শুরু করতেছি। এখন প্রমাণটা হলো, আমি যে প্রথম লাইনটা লিখলাম এটা আমার শুরুতে আছে, আমি এটার উভয় দিকে পি অথবা কিউ অথবা আর যে কোনো একটা দিয়ে গুণ করব। আমি পি দিয়ে ক্রস করতেছি, পি দিয়ে ক্রস করতে, আমি ভেক্টরে শেখাচ্ছি এই প্রমাণটা, ভেক্টর ছাড়াও এই প্রমাণটা পাঠ্য বইতে আছে। উভয় দিকে পি দিয়ে ক্রস করলাম। এখন পি ক্রস পি যেহেতু সেম ভেক্টরের গুণফল শূন্য হবে, আর এখানে থাকে পি ক্রস কিউ, আর পক্ষান্তর করলে এটা হবে পি ক্রস আর। তারপরে পি ক্রস কিউ এখানে থাকে, আরটা আগে নিয়ে আসবো মাইনাসটা সরানোর জন্য, পিটা পরে দিব। এখানে চক্রাকারে পির পরে কিউ, কিউর পরে আর, আরের পরে ফি, এই চক্রাকারটা ঠিক রাখার জন্য আমি এটাকে ডান পাশে নিচ্ছি। আরের পরে পি আনতে হবে, কারণ আমার ক্রস গুণনের প্লাস মাইনাসের একটি ব্যাপার থাকে। পি এবং কিউ এদের ক্রস গুণন কী হবে? আমরা ভেক্টর নিয়মে জানি পি কিউ সাইন, পি এবং কিউর অন্তস্থ কোণ এখানে আমি গামা দিয়েছি, একটা একক ভেক্টর থাকবে। আর এবং পি, আর এবং ফি, এ আর ফি, আর এবং ফির অন্তস্থ কোণ, আর এবং ফির অন্তস্থ কোণ হলো এখানে বিটা। আমি এটা একক ভেক্টর দিব। এই উভয় দিকে যে একক ভেক্টরটা দিব, এই একক ভেক্টরটা এই তলের উপর লম্ব, যেহেতু একই তলের উপর লম্ব, একক ভেক্টরটা একই রকম, তাই এই একক ভেক্টরটা উভয় দিকে সমান হবে। আমি যদি উভয় দিকে ইটাটা বাদ দিয়ে ফেলি তাহলে আমার থাকে পিউ বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিউ সাইন গামা ইকুয়াল টু পি টু কাটাই গেল আর সাইন বিটা। তো আমি যদি এখানে কিউর নিচে ওই পাশের সাইন বিটাটা নিয়ে আসতে পারি, আর এখানে আর এর নিচে সাইন গামাটা নিয়ে আসতে পারি, তাহলে আমি এখানে যে প্রমাণটা শেষ করব নিচে লিখছি, এই প্রমাণের আমার শেষ অংশটা কিউ এবং আর এর অংশটা চলে এসেছে। দেখো কিউ এবং আর এর অংশটা চলে এসেছে, ঠিক আছে, তাই না? তাহলে আমি একটা অংশ করলেই হবে, আমি বাকিটা বলে দিব। অনুরূপভাবে প্রমাণ করা যায় পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা, তাহলে আমি ওটা অনুরূপভাবে লিখে দিব, তারপর লাস্টে লিখে দিব অতএব পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। তাহলে আমার লামির উপপাদ্যর প্রমাণ হয়ে গেল। তাহলে এখন এই লামির উপপাদ্যটা আবার বিপরীত উপপাদ্য একটা আছে, পাঠ্য বই তোমরা দেখো, আমার পিডিএফ কপিতেও আমি বিপরীত উপপাদ্যটা দিয়ে রাখবো, লামির বিপরীত উপপাদ্য। তাহলে আমরা এত শিখলাম লামির উপপাদ্য। আর লামির বিপরীত উপপাদ্যটা কি? লামির বিপরীত উপপাদ্য, হ্যাঁ, লামির বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্যটা কোনটা এটাও আমরা শিখে রাখবো, এটাও আমি আমার আলোচনায় নিয়ে আসতেছি। লামির বিপরীত উপপাদ্যের উপরও আমার অঙ্ক আছে, তাই আমার এটাও শিখতে হবে। তাই লামির বিপরীত উপপাদ্যের অঙ্কটা হলো, আমি যে এখানে শেষ লাইনটা বলছি এটা আগে বলবো, যে একই বিন্দুতে ক্রিয়ারত একই তলে ভিন্ন দিকে যে 3টি বল কাজ করে এবং প্রত্যেকটি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হলে বলগুলো সাম্য অবস্থা থাকবে, অর্থাৎ বলগুলো লব্ধি শূন্য হবে। আবার বলছি, লামির বিপরীত উপপাদ্যটা আমার কথাটা উল্টাভাবে বলতে হবে, অর্থাৎ একই বিন্দুতে একই তলে ভিন্ন দিকে যদি 3টি বল কাজ করে এবং প্রত্যেকটি বলের মান অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণে সাইনের সমানুপাতিক হলে
বলগুলো সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ বলগুলো লব্ধি শূন্য হবে। তাই এটা হলো লামের বিপরীত উপপাদ্য। অর্থাৎ আগের যে উপপাদ্যটা যেভাবে বলছি তার কথাটা আমরা উল্টেই বললাম, এটা আগে বললাম, এটা প্রমাণ করতে হবে। লামের উপপাদ্যতে বলছিলাম এটা যোগ করলে শূন্য হবে, এটা প্রমাণ করতে হবে। তাই লামের উপপাদ্যের উল্টো প্রমাণ যদি কেউ আসে, কখনো আসে, আমি যে প্রমাণটা এখন করলাম এই প্রমাণটা যদি আমি খাতার নিচের দিক থেকে লেখে লেখে উপর দিকে যাই, অর্থাৎ এটা হবে আমার অঙ্কের শেষ লাইন, এরপরে হবে শেষ লাইনের আগের লাইন, এই লাইনগুলো যদি আমি নিচের দিক থেকে লেখে লেখে উপরের দিকে আসি তাহলে প্রথম লাইন এটা আসবে, তাই না? তাহলে লামের বিপরীত উপপাদ্যের প্রমাণটা তুমি যদি ভেক্টর পদ্ধতিতে শিখো তাহলে ওই লামের বিপরীত উপপাদ্যটা আলাদা করে তোমাকে নোট করতে হবে না। তুমি লামের উপপাদ্যটা খাতার নিচ থেকে লেখে লেখে উপরের দিকে এসে এটা প্রথম লাইন বানিয়ে দাও, তাহলেই লামের বিপরীত উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। আমি আমার পিডিএফ কপিতে ভেক্টর পদ্ধতিতে এইভাবেই আমি লামের বিপরীত উপপাদ্যটা করেছি। ইনশাল্লাহ তোমরা আমার পিডিএফ কপি দেখে এই লামের বিপরীত উপপাদ্যটা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমি যে উপপাদ্যগুলো আলোচনা করার কথা ছিল, এখানে মোট 3টা উপপাদ্য আছে পাঠ্য বইতে। আমরা কিন্তু স্থিতিবিদ্যার অংশে সব উপপাদ্য বুঝাবো, কোনো উপপাদ্য বাদ রাখবো না। উপপাদ্য খুব বেশি না, আগের আমরা সামান্তরিক সূত্র থেকে একটা উপপাদ্য শিখেছি, লম্বাংশ থেকে একটা উপপাদ্য, যদি একটা অনুপাতের সূত্র আছে পাঠ্য বইতে, আমি এটা বলছি শিখতে হবে না। তাহলে ওখানে ছিল মূলত 2টা উপপাদ্য, সামান্তরিক সূত্র আর লম্বাংশের উপপাদ্য। আজকে হলো 3টা, এখানে 5টা হয়ে গেছে। সামনে আমাদের 8.3 যখন আমরা পড়াবো সমান্তরাল বল, ওখানে আমরা আরও 2টা পাবো। ঠিক আছে, আজকে উপপাদ্য আলোচনা এখানেই শেষ। আমি যেহেতু আমার আরেকটু কিছু অঙ্ক করব আজকে, আমি অঙ্কগুলো দেখি, আমরা কিছু অঙ্ক করি। আমি আমার পিডিএফ কপিতে প্রথম যে অঙ্কটা দিয়েছি, আমি এই অঙ্ক থেকে শুরু করি। সমস্যা নাম্বার 1, আজকের অঙ্ক সমস্যা নাম্বার 1। পিডিএফ কপিতে যে অঙ্কটা আমি প্রথমে দিয়েছি, এখানে আমি এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই হতে আইএ আইবি আইসি বরাবর পি কিউ আর বল কি, আমি চিত্র দিয়ে প্রশ্নটা বলছি, এই যে একটা ত্রিভুজ, এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের অন্তঃকেন্দ্র হলো আই, আই এ বরাবর একটি বল পি, আই বি বরাবর একটি বল কিউ, আইসি বরাবর একটি বল আর কাজ করে। এটা প্রশ্নে বলে দিস। তাহলে আবার প্রশ্নটা উপস্থাপন চিত্রতে নিয়ে আসলাম। আই হলো ত্রিভুজের অন্তঃকেন্দ্র, আই থেকে আই এ বরাবর পি বল, আই বি বরাবর কিউ বল, আইসি বরাবর আর বল কাজ করে, এটা প্রশ্নে উল্লেখ আছে। এবার কী করে, এবার তারা স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে বলে দিছে। তা লামের উপপাদ্য অঙ্ক চেনার একটা সহজ উপায় হলো, এক বিন্দু থেকে 3 দিকে 3টি বল কাজ করবে এবং তারা সাম্য অবস্থায় থাকবে। এটা বললে আমি প্রশ্নটা চিনে ফেলব। তোমাদের এর আগে আমি যে অঙ্কের ক্লাসগুলো স্থিতিবিদ্যার অংশে আমরা এর আগে যে 2টি লেকচার দিয়েছি, সামান্তরিক উপপাদ্য বা বিভিন্ন উপপাদ্যের অঙ্ক, ওই অঙ্কগুলো খেয়াল রাখতে হবে কোনটা কোন সূত্রে আমরা শিখেছি। কিন্তু লামের উপপাদ্যের অঙ্ক একটা বড় সুবিধা হলো, প্রশ্ন পড়ে তুমি নিশ্চিত বুঝতে পারবে এটা লামের উপপাদ্যের অঙ্ক। সে কি দেখে বুঝবো, একই বিন্দুতে থেকে 3 দিকে 3টি বল কাজ করবে এবং তারা স্থির অবস্থায় বজায় থাকবে, আর কিচ্ছু দরকার নেই। তাহলে আমরা একবার 100% নিশ্চিত হব এটা লামের উপপাদ্যের অঙ্ক। যদি বলের সংখ্যা 3 হয়, আবার এক বিন্দু থেকে 3 দিকে কাজ করে এবং স্থির অবস্থায় বজায় থাকে, তাহলে এটা লামের উপপাদ্য ছাড়া আর কোনো উপপাদ্য হবে না। তাইলে আমরা লামের উপপাদ্যটা কি এবার প্রয়োগ করি। যেহেতু আই থেকে আই এ বরাবর পি বল, আমি লিখতে পারি লামের উপপাদ্য অনুসারে, আমি লামের উপপাদ্য অনুসারে লিখতে পারি, P
পি যখন লিখব তার অপোজিট কোণ হলো সাইন এ কোণটা অর্থাৎ বিআইসি কোণ, বিআইসি কোণ। আর কিউ যখন লিখব তার অপোজিট কোণ, এই যে কিউ হলো এআইসি কোণ, এআইসি কোণ। আর আর যখন লিখব তার অপোজিট কোণ আর এআইবি কোণ, এআইবি কোণ। তাহলে লাভের উপপাদ্য আমার অঙ্কের মূল্যায়ন প্রয়োগ। আমি কি প্রমাণ করব? আমি কিন্তু প্রমাণটা এখানে লিখিনি। আমার সামনে যে পিডিএফ কপি আছে এখানে প্রমাণের দেখা যায় দুইটা অংশ, পি অনুপাত কিউ অনুপাত বল তিনটির অনুপাত বের করে প্রমাণের দুইটা অংশ। আমি প্রমাণ এখন বোর্ডে শেষ করে সেটা দেখাবো। তাহলে এখানে আমি আমার প্রশ্ন অনুযায়ী আমি সমীকরণটা পেয়ে গেছি। এখন বিআইসি কোণ, বিআইসি কোণ এটা কত, এটা বের করতে পারলে এটা বসাই দিলাম, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এখানে অন্তকেন্দ্র বলা হচ্ছে। অন্তকেন্দ্র কীভাবে আঁকতে হয় এটা তোমাকে জানতে হবে। অন্তকেন্দ্রের বৈশিষ্ট্য না জানলে তুমি কিন্তু এই উপপাদ্য এই অঙ্কটা বুঝবে না। অন্তকেন্দ্র আঁকার নিয়ম আমরা যারা নিচের ক্লাসে সম্পাদ্য এঁকেছি ওখানে ছিল যে কোণের দ্বিখণ্ডকগুলো, কোণের দ্বিখণ্ডক, হ্যাঁ, প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেক কোণের দ্বিখণ্ডক যেখানে মিলিত হয় সেটাই হলো তার অন্তকেন্দ্র। তা আমি বলতে পারি বিআই এবং সিআই এ প্রদত্ত যে ত্রিভুজ, এই ত্রিভুজের কোণের দ্বিখণ্ডক। তাহলে আমরা এখানে একটা উপপাদ্য আমরা জানি, বিআইসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এটা কিন্তু একটা আমরা উপপাদ্য হিসাবে আমরা 9, 10-এ শিখেছি এক্সট্রা হিসাবে, যদিও আমি আমার পিডিএফ কপিতে এটা প্রমাণ করে দেখাইছি। আবার বলছি, 9, 10-এ একটা এক্সট্রা হিসাবে ছিল কোণের দ্বিখণ্ডক যেখানে মিলিত হয় বিআইসি কোণ, সেই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এটা একটা উপপাদ্য থেকে লিখেছি। এখন কেউ যদি এটা প্রমাণ করতে চাও, আমার পিডিএফ কপিতে প্রমাণ সহ করা আছে, ভালো। তুমি যদি প্রমাণ না করে শুধু বলতে পারো এই যে যুক্তিটা যে আমরা জানি যে কোণের দ্বিখণ্ডক বিআই এবং সিআই লেখা এই বিসি ত্রিভুজের কোণের দ্বিখণ্ডক, তাই আমরা জানি উপপাদ্য হইতে বিআইসি কোণ ইকুয়াল টু 90 প্লাস হাফ এ কোণ। ঠিক অনুরূপভাবে আমি এআইসি কোণের ক্ষেত্রেও একই কথা বলবো। এআইসি কোণ হলো 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি কোণ। তারপরে একইভাবে কোণ এআইবি কোণ ইকুয়াল টু লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস হাফ অফ সি কোণ। তাহলে আমার এই মানগুলো এখানে আমরা বসাই দিব। এই মানগুলো যদি বসাই দিই থাকে পি বাই সাই 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, তারপরে কিউ বাই সাই 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি কোণ ইকুয়াল টু আর বাই সাই 90 ডিগ্রি প্লাস হাফ অফ সি কোণ। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে আলোচনাটা এখানে করলাম আসল জায়গায় চলে এসেছি। পি বাই এখানে কস 90 প্লাস থিটা হলো সাইন 90 প্লাস থিটা হলো কস থিটা, কস হাফ এ কোণ। এরপর এটা হবে কিউ বাই সাইন হয়ে যাবে কস হাফ বি কোণ। এরপর এটা হয়ে যাবে আর বাই সাইন হাফ সি কোণ, কস। এই প্রমাণটাই আমার প্রথম প্রমাণ। প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে পি কিউ আর এর অনুপাত কস হাফ এ কস হাফ বি কস হাফ সি। তাহলে আমি যে এতটুকু লিখেছি এটা হলো প্রথম প্রমাণ। এই অঙ্কটার আরেকটা প্রমাণ আছে, আমি প্রশ্নের মধ্যে সেটা আছে। এই প্রশ্ন থেকে আমি এই দ্বিতীয় প্রমাণে যাওয়ার জন্য আরও 2টা লাইন করতে হবে। যদি আমি দ্বিতীয় প্রমাণ যে এই পর্যন্ত এক প্রমাণ হয়ে গেছে, এখানে আমরা প্রমাণিত লিখে রাখতে পারি। আমার প্রশ্ন কিন্তু 2টা এখানে একসাথে। তাহলে আমি যদি খেয়াল করি এখানে যদি বর্গ করে দিই, উপরে নিচে বর্গ করে দিই, তাহলে দেখো কি আসে, কিউ স্কোয়ার বাই কস স্কোয়ার হাফ বি কোণ আর স্কোয়ার বাই কস স্কোয়ার হাফ সি কোণ। আমি উপরে নিচে বর্গ করে দিলাম প্রত্যেকটা রাশিতে। আবার অতিরিক্ত একটা নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, এই যে 2 দিয়ে গুণ করলাম, এই যে 2 দিয়ে গুণ করলাম। কেন করছি দেখো, পি স্কোয়ার বাই এ 2 কস স্কোয়ার থিটা সূত্র হলো 1 প্লাস কস 2 থিটা, অর্থাৎ কস এ হবে এটা। আর এখানে কিউ স্কোয়ার নিচে হবে 1 প্লাস কস বি, তারপরে আর স্কোয়ার বাই হবে 1 প্লাস কস সি।
তাহলে এখানে আমি যে শেষের লাইনটা পেয়েছি 1 প্লাস কস এ, তারপরে পেয়েছি কস বি, তারপরে পেয়েছি কস সি। আমরা কিন্তু ত্রিভুজের কোসাইন সূত্র জানি। এখন কস এ কস বি কস সি সূত্রটা এখানে বসিয়ে সরল করলে আমরা এরপরে উত্তরটা পাবো। কোসাইন সূত্র কি মনে আছে? এই যে কস সূত্রটা কী ছিল? কস এ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। এরপরে কস বি ছিল এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac। আর কস সি ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আমি যদি এখানে ওই কস সূত্র তিনটার মান কস এ কস বি কস সি বসিয়ে লসাগু করে সরল করি, এরপরে 2-3 লাইন পরে আমি আরেকটা অ্যান্সার পাবো। সেই অ্যান্সারটাও পাঠ্য বইতে আছে। যাই হোক, আমি আমার পিডিএফ কপি থেকে আমরা বাকিটা দেখে নেব, ইনশাল্লাহ বুঝতে পারবো। আমি আজকে আমার যে পিডিএফ কপির প্রথম অঙ্ক বুঝাইলাম, এটা ছিল একটা অন্তর্কেন্দ্র অঙ্ক। এরপরে আমি চলে যাচ্ছি আমার পিডিএফ কপিতে দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা যেটা আছে এখানে আমি যে অঙ্কটা এখন আলোচনা করলাম এটা ছিল অন্তঃকেন্দ্র দিয়ে। আমার দ্বিতীয় অঙ্কটা হলো পরিকেন্দ্র দিয়ে। এইমাত্র যে অঙ্কটা আলোচনা করলাম এটার মতোই প্রশ্ন। এবার হলো পরিকেন্দ্র। আমরা কীভাবে পরিকেন্দ্র চিত্র আঁকতে হয় আমরা জানি। আমি একটা বৃত্ত আগে আঁকবো, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দিয়ে দিব, আর ওই বৃত্তের কেন্দ্রই হলো পরিকেন্দ্র। এখানে প্রশ্নের মধ্যে পরিকেন্দ্রটা ওরা স্পষ্ট বলে দিছে, পরিকেন্দ্র হলো ও। তাহলে পরিকেন্দ্র যেহেতু ও বলেই দিছে, আমি পরিকেন্দ্র ও আমি আগে নিলাম। তাহলে পরিকেন্দ্র ও থেকে দেখো, ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল, এটা হলো পি বল, আর এটা হলো কিউ বল, আর ও সি বরাবর আর বল কাজ করে, ওরা বলেই দিছে এটা। তাহলে আমি যে প্রশ্নটা এখানে আছে, আমি এই প্রশ্নটার ব্যাপারে আবার একটু বলছি যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে ও এ বরাবর পি বল, ও বি বরাবর ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল, আর ও সি বরাবর আর বল কাজ করে, এবং তারা স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে। তাহলে আমার লামি শর্ত হয়ে গেল। আমি আগেই বলছি লামির অঙ্ক চিনার খুব সহজ উপায়, এক বিন্দু থেকে 3 দিকে 3টি বল কাজ করবে এবং তারা স্থির অবস্থায় বজায় থাকবে। এই কথা বললে আমি একবারে নিশ্চিত এটা লামির উপপাদ্যের অঙ্ক। তাই আমরা এখন যে প্রশ্নমালাটা 8.2 যে প্রশ্নমালাটা শুরু করেছি, এই প্রশ্নমালাটা বড় সুবিধা হলো এখানে বেশিরভাগ অঙ্কই লামির উপপাদ্যের অঙ্ক। এখানে বেশিরভাগ অঙ্কই এক বিন্দু থেকে 3 দিকে 3টি বল কাজ করে। এই কারণে আমরা অঙ্কগুলো দেখেই প্রশ্ন পড়েই বুঝতে পারবো লামির উপপাদ্যের বিকল্প এখানে নাই। তাহলে আমি এখানে লামির উপপাদ্য থেকে পাই, যেহেতু আমি আগে তাতে ও দিছিলাম, আই দিছিলাম, যেটা আই আছে, এখন দিয়েছি ও, তাহলে মাঝখানে ও হয়ে যাবে, এই যে ও হয়ে যাবে, মাঝখানটা ও হয়ে যাবে, এই মাঝখানটা ও হয়ে যাবে, যেহেতু আমি বর্তমানে ও দিয়েছি। তাহলে আমরা লামির উপপাদ্য থেকে পাই পি যখন লিখব তার অপোজিট কোণ বি ও সি, তাই লিখছি সাইন বি ও সি। আর কিউ যখন লিখব তার অপোজিট হলো এ ও সি, আর যখন লিখব তার অপোজিট হলো এ ও বি। তাহলে প্রত্যেকটা বল তার অপর 2 বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। আমরা বাকিটা সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে আমি এখানে যদি খেয়াল করি, আমার এখানে আসতেছে পি বিওসি কোণ, আমাদের এটা বৃত্তের, এই যে এটা বিওসি কোণ বৃত্তের কেন্দ্রস্থ কোণ। তা আমরা জানি একটা উপপাদ্য থেকে এই কেন্দ্র বিওসি কোণ ইকুয়ালটা আমরা লিখতে পারবো সাইন 2a কোণ। কি উপপাদ্যটা মনে আছে? এই যে বিওসি কোণ হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু হবে তার বৃত্তস্থ কোণ এই যে 2a দ্বিগুণ। তাহলে একইভাবে আমরা লিখতে পারি এটা 2b, আর একইভাবে এটা লিখতে পারি সাইন 2c। তাহলে আমরা এখানে সরাসরি একটা উপপাদ্যের সাহায্য পেয়েছি। এখন যে লাইনটা পেয়েছি এই লাইনটাও একটা প্রশ্ন, এই পর্যন্ত পরীক্ষা এসেছে, এটা একটা প্রশ্ন। এবার সাইন 2a সাইন 2b সাইন 2cকে ভেঙে আরও 2টা প্রশ্ন আমি এখানে আমার পিডিএফ কপিতে দিয়েছি। সেই 2টা প্রশ্ন আমরা কীভাবে পেতে পারি? তাহলে এটা একটা প্রথম উত্তর। এইখান থেকে ক্যালকুলেশন করতে করতে আমি আরেকটু দূর গেলে আরও 2টা উত্তর পাবো। যেমন আমি আরেকটু লিখে দিচ্ছি, পি সাইন 2a-কে ভেঙে লিখতে পারি 2 সাইন এ কস এ, তারপরে এখানে লিখতে পারি
2 sin b cos b, তারপরে লিখতে পারি 2 sin c cos c। এখানে যদি কসকে আমরা কস সূত্রের সাহায্যে অপসারণ করি, সাইনকে যদি সাইন সূত্রের সাহায্যে অপসারণ করি, তাহলেই আমরা এই কাঙ্ক্ষিত এরপরে রেজাল্টটা পেয়ে যাব। সাইন সূত্রটা কী ছিল আমরা মনে রাখবো, সাইন সূত্র কস সূত্র এগুলো কিন্তু ত্রিভুজের গুণাবলীর সূত্র, তাই এখানে ত্রিভুজের অঙ্ক চলতেছে, এই জন্য ত্রিভুজের গুণাবলীর সূত্র এখানে ইউজ করা যাচ্ছে। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। যেহেতু প্রশ্নের মধ্যে একটা আর আছে, তাই আমার ওই আর, এই আরের সাথে প্যাচ লেগে যাবে, তাই আমরা একটা কাজ করতে পারি, আরের উপরে একটা প্রাইম দিয়ে দিতে পারি, আর প্রাইম। তাহলে আমরা এখান থেকে আমরা যখন সাইনের মান বের করব, সাইন ইকুয়াল টু a বাই 2r প্রাইম, সাইন বির মান বের করব তখন আমি b বাই 2r প্রাইম, তখন সাইন সির মান বের করবো, এখানে আসবে c বাই 2r প্রাইম। তাহলে আমরা এইভাবে সাইন এ সাইন বি সাইন সিকে সরাবো, আর কস বি কস সি দিয়ে কসগুলোকে সরাবো, এরপর আমি সরল করতে থাকবো। সরল করলে আমি আরেকটা উত্তর পেয়ে যাব। মোটামুটি এরপরে দুটো উত্তর তুমি একটু আমার ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবা। একটা শেষের দিকে একটা ক্যালকুলেশন অবশ্য আমি দেখাই নাই, এটা আরেকটা লাইন করলে এটা আসে, এটা আমি ইচ্ছা করে দেখাইনি। যাক, আমি দুইটা ক্যালকুলেশন আমার পিডিএফ কপিতে দেখাইছি, আর একটা ক্যালকুলেশন আমি এখানে দেখাইনি। তাহলে আমরা প্রথম অঙ্কটা পেয়েছি কিসের উপর? একটা ত্রিভুজের উপর, তার কেন্দ্র ছিল অন্তঃকেন্দ্র। দ্বিতীয় অঙ্কটা কি পেয়েছি? তাও ত্রিভুজের উপর, তার কেন্দ্রটা ছিল কি? পরিকেন্দ্র। আর আমি আরেকটা অঙ্ক আলোচনা আনতেছি। তৃতীয় অঙ্কটা হলো, এখানে প্রশ্ন আছে পি কিউ তিনটি বল লম্বভাবে ক্রিয়া করে স্থির অবস্থায় আছে। হ্যাঁ, এবিসি এখানে প্রশ্ন আগে চিত্র আঁকি, তাহলে ক্লিয়ার হবে না। আজকে আলোচনা তৃতীয় প্রশ্ন। এখানে একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, তার শীর্ষবিন্দু এবিসি প্রশ্নে বলা আছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর তিনটি বল, একটা লম্ব আঁকলাম, এই বরাবর পি বল, পি থেকে লম্ব বরাবর আরেকটা বল লম্ব আঁকলাম, এই বলটা হলো কিউ বল, সি থেকে লম্ব বরাবর আরেকটা বল আঁকলাম, এই বরাবর হলো আর বল, এটার নাম দিয়ে দিই ডি, এটার নাম দিই ই, এটার নাম দিই এফ। আর যে বিন্দুতে এরা বলগুলো সেট করলো, আমি আমার পিডিএফ কপিতে এখানে দেখা যায় ও দিয়েছি, আমি ওইখানে ওটা দিয়ে দিলাম। প্রশ্নটা আমি চিত্রে উপস্থাপন করতেছি। ত্রিভুজের এবিসি শীর্ষ থেকে পিকিউআর বলগুলো তার বিপরীত বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়া করেন। এ শীর্ষ থেকে একটা বল পি বল, বি শীর্ষ থেকে লম্ব বরাবর কিউ বল, সি শীর্ষ থেকে লম্ব বরাবর আর বল, তারা ক্রিয়া করে এবং তারা স্থির অবস্থায় বজায় আছে। তাহলে আমরা এটা বলতে পারি লম্ব কেন্দ্র বরাবর। ওই যে ত্রিভুজের শীর্ষ থেকে তিনটা লম্ব আঁকা হয়ে গেলো, যেহেতু লম্ব কেন্দ্র বরাবর বলগুলো কাজ করে, আমরা এই যে ছেদ বিন্দু ও, এটা লম্ব বিন্দু বলতে পারি। তাহলে ত্রিভুজের শীর্ষ থেকে তার লম্ব বিন্দু বরাবর তিনটি বল কাজ করে, এরা স্থির অবস্থায় বজায় আছে। আমাকে প্রমাণ করতে হবে বলগুলো পি কিউ আর এর অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি যেহেতু একই বিন্দুতে তিনটি বল, ও বিন্দুতে তিনটি বল আছে এবং তারা স্থির অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি এটা লামির উপপাদ্য মানে। তাহলে আমরা লামির উপপাদ্য যদি চলে যাই, তাহলে আমরা বলতে পারি পি যখন লিখব, পি এর ক্ষেত্রে লিখব এফ ও ই কোণ। এই যে এফ ও ই কোণ, এটা এফ লিখব, এটা ই লিখব। তারপরে কিউ যখন লিখব, কিউ বল যখন লিখব, তখন লিখব অপোজিট বল এফ ও ডি কোণ, এফ ও ডি কোণ। আর যখন লিখব আর এর অপোজিট, আর তো হলো এটা, আর হলো এটা, তাহলে অপোজিট হলো কিউ এবং পি, তাহলে কি লিখতে পারি ই ও ডি কোণ। তাহলে এখানে লিখতে পারি ই ও ডি কোণ। তাহলে লামির উপপাদ্যের বৈশিষ্ট্য অনুযায়ী আমি লিখে পেলাম প্রত্যেকটি বল অপর দুই বলে অন্তর্ভুক্ত করে সাইনের সমানুপাতিক। তা আমি আশা করি তোমাদের বলবিদ্যায় প্রথম দিকের অঙ্কগুলো যতটা জটিল মনে হয়েছে, বা কিছু অঙ্ক, আমি বলবো না সব অঙ্ক, কিছু অঙ্ক যতটা জটিল মনে হয়েছে, অন্তত লামির উপপাদ্যের অঙ্ক তোমাদের এত জটিল মনে হবে না। এটা তোমাদের ভাগ্যের ব্যাপার হতে পারে। লামির উপপাদ্যের অঙ্ক তোমাদের হয়তো প্রশ্নে 2 নম্বর প্রশ্ন থাকতে পারে, 3 নম্বর প্রশ্নে হয়তো সমান্তরাল অঙ্ক থাকতে পারে, প্রথম অধ্যায়ের অঙ্ক নাও থাকতে পারে। যাই হোক, আমরা শিখবো সবগুলোই। লামির উপপাদ্যের অঙ্ক শুরুটা যেহেতু সবগুলো অঙ্ক একই রকম হচ্ছে, এটা মনে রাখাও সহজ।
আর আমি দেখেছি ভর্তি পরীক্ষায় লামির উপাত্তের অঙ্ক তুলনামূলক বেশি এসেছে। ভর্তি পরীক্ষাগুলোতে অপেক্ষাকৃত বেশি অঙ্ক আসছে লামির উপাত্ত থেকে, কারণ এখানে বাস্তব জীবনের সাথে মিল রেখে বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে। তাই আমি এখন আমার আলোচনা আজকে তৃতীয় অঙ্কে চলে আসলাম। এখন তৃতীয় অঙ্কে আমি যে চিত্রটা আঁকছি, আমি চিত্রে দেখি এখানে যে প্রথম কোণটা এফ ও ই কোণ, এফ ও ই কোণ আমরা জানি, আমরা এগুলো লম্ব প্রত্যেকটা শীর্ষ থেকে লম্ব এঁকেছি। যেহেতু এগুলো লম্ব এঁকেছি তাহলে আমার এখানে ভালো করে খেয়াল করব আমরা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তো একটা চতুর্ভুজ এ এফ ও ই, এ এফ ও ই চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো কি 4 সমকোণ। একটা চতুর্ভুজের মোট 4 কোণ থাকে, তার মোট সমষ্টি হলো 360 ডিগ্রি। দুইটি কোণ যেহেতু মিলে 90 90 180, তাহলে বাকি দুইটি মিলেও 180। খুব সুন্দর যুক্তি। আমরা দেখি কথাটা আবার বলি। এ এফ ও ই চতুর্ভুজের ই এবং এফ কোণ 90 90 মিলে 180। কেন? আমরা লম্ব আঁকার কারণে। তাহলে চতুর্ভুজের দুই কোণ যদি 180 হয়, বাকি দুই কোণ মিলেও 180, তাহলে আমরা লিখতে পারি যে এখানে চতুর্ভুজের ক্ষেত্রে এফ ও ই কোণ ইকুয়াল টু 180 মাইনাস এ কোণ। আমি একবারে লিখে ফেললাম, কারণ এই দুই কোণ মিলে যদি 180 হতো, বাকি দুই কোণ মিলে 180 হবে, তাহলে এফ ও ই কোণ হবে 180 মাইনাস এ কোণ। ঠিক অনুরূপভাবে এফ ও ডি কোণ হবে, এফ ও ডি কোণ হবে 180 মাইনাস বি কোণ, 180 মাইনাস বি কোণ। অনুরূপভাবে এফ এফ ই ও ডি কোণ হবে 180 মাইনাস সি কোণ। আমি এখন যদি মানগুলো এখানে ফুট করি তাহলে আসতেছে, এখানে আসতেছে। দেখো আমি কিন্তু মুছে মুছেই অঙ্কগুলো বুঝিয়ে ফেলতে পারতেছি। তাহলে আবার এখানে আসতেছে 180 মাইনাস এ কোণ, 180 মাইনাস এ, এটা হবে 180 মাইনাস বি, এটাও 180 মাইনাস সি। তাহলে এখানে হবে সাইন এ, পরেরটা হবে সাইন বি, তারপরটা হবে সাইন সি। এটা হলো আমার প্রথম প্রমাণ। এই প্রমাণটা এই পর্যন্ত আসতে পারে। পাঠ্য বইতে এই প্রমাণটা আরেকটু করেছে, মানে দুইটা প্রমাণ আছে পাঠ্য বইতে। আরেকটা প্রমাণ হলো আমি যে সাইন সূত্র থেকে সাইনকে যদি সরিয়ে দিই তখন আরেকটা প্রমাণ চলে আসে। কি দেখি আমি একটু, সাইন সূত্র দিয়ে যদি আমরা সরিয়ে দিই, এ সাইন এ হলো এ বাই 2r প্রাইম, সাইন বি হলো বি বাই 2r প্রাইম, সি সাইন সি হলো সি বাই 2r প্রাইম। তো 2r প্রাইমটা কমন আছে, তাই অনুপাত থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে হয় পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। অর্থাৎ বলগুলো তাদের কি আছে সাম্য অবস্থায়, প্রত্যেকটি বল তার বাহুগুলোর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক অনুসারে আছে। এ ছোটো এবিসি কি ত্রিভুজের, এই প্রদত্ত ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য। তাহলে আমার আরেকটা প্রমাণ এইভাবে আছে, একটা প্রমাণ আছে সাইন দিয়ে, একটা প্রমাণ আছে এবিসি দিয়ে, অর্থাৎ বাহু দৈর্ঘ্য দিয়ে। তা আমি আমার পিডিএফ কপিতে দুইটা প্রমাণেই রেখেছি, দুইটা প্রমাণে আমি তোমাদেরকে এভাবে করে দিয়েছি। যাই হোক, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা অঙ্কে আমি এক সুন্দরভাবে ক্যালকুলেশন দেখিয়ে এবং যুক্তি দিয়ে শেষ করতে, যাতে কোনো স্টুডেন্ট আমার পিডিএফ কপি দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করলে তার অসুবিধা না হয়। তারপরে আমি আজকে আলোচনা আরেকটা অঙ্ক নিয়ে আসতেছি, আমার পিডিএফ কপি 4 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটা আসতেছি, পিডিএফ কপি 4 নম্বরের অঙ্কটা আসতেছে। 4 নম্বর অঙ্কে এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও আমি কিন্তু আজকে ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো এক সিরিয়াল করে নিচ্ছি। ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো এক সিরিয়াল করে নেওয়াতে আমার একটা লাভ হয়েছে, এখানে লেখাটা বারবার মুছতে হয়নি। এখন আমি যে অঙ্কটা করাবো এটা একটু ভিন্ন, যদিও ত্রিভুজের কাজ আছে। আমি 4 নম্বর যে প্রবলেমটা, এই প্রশ্নটা আমার এখানে উপস্থাপন আমি দুইভাবে করছি, বইতে এটা 2 জায়গায় ছিল, আর আমি 2টা প্রশ্নকে একত্রে করাতে আমার নামের একটু পরিবর্তন ঘটাইছি আমি। তাহলে আমি এখানে প্রশ্নটা পড়ি। ও এসিবি এটি বিধ্বস্ত চতুর্ভুজ। এখানে দুইটা প্রশ্ন, আমি প্রথম প্রশ্নটা পড়তেছি। ও বিন্দু দিয়ে, এই যে ও বিন্দু দিয়ে, এটা ও বিন্দু, একটা বল ও বিন্দু দিয়ে 3টি বল সম অবস্থায় সৃষ্টি করেছে।
তিনটি বল আছে এখানে। এটা ও বিন্দু। এই তিনটি বল এখানে আমি আমার যে প্রশ্ন দিয়েছি বলগুলো পি কিউ আর দিয়েছি। পি, এটা পি, এটা কিউ আর। ঠিক আছে। ও বিন্দুগামী একটা বৃত্ত, এই যে ও বিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে। ও বিন্দু দিয়ে ও বিন্দুগামী একটা বৃত্ত। হ্যাঁ, এই বলগুলোকে যথাক্রমে, এই তিনটা বলকে যথাক্রমে ওরা প্রশ্নে বলে দিছি এ বি সি বিন্দুতে সেট করে। তাহলে প্রথম বিন্দুটা পি বলকে এ বিন্দুতে সেট করে, আর দ্বিতীয় বলকে বি বিন্দুতে সেট করে। এখন তৃতীয় বলকে তো সেট করে না, আর বল তো বাইরে। তাহলে এখানে ও এর যে পিছন দিকে বর্ধিত করে দিলে যে বাহুটা আসে, এই যে আর বলকে সি বিন্দুতে সেট করে। আমাকে প্রমাণ করতে বলেছে এই পি বল কিউ বল আর বলের অনুপাত। এখানে একটা ত্রিভুজ হয়েছে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্যের সমানুপাতিক। এই বাহুগুলো দৈর্ঘ্যের সমানুপাতিক। এই একটা ত্রিভুজ হয়েছে, আমি এই ত্রিভুজটা সম্পন্ন করলাম। হ্যাঁ, এবিসি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, এই চিত্র কমপ্লিট হয়ে গেল। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন উল্লেখ আছে যে ও এ সি বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল এবং সি ও বরাবর আর বল কাজ করে। সেম প্রশ্ন, আমি এমনভাবে দুইটা প্রশ্ন একসাথে লিখেছি। তাহলে এখানে আমাকে আগের মতো লামির উপাদ্য কাজ করবে। কেন? ও বিন্দুতে পি কিউ আর তিনটি বল কাজ করে এবং তারা স্থির অবস্থায় বজায় আছে, এই কথাটা প্রশ্নে উল্লেখ ছিল। তাই আমরা লামির উপাদ্য অনুসারে পেতে পারি পি বাই সাইন, এই যে পি বাই সাইন বি ও এখানে এই কোণটা আর কি কিউ ওপেন আর এর অন্তস্থ কোণ। আমরা এই প্রতীকটা একটু লিখি, তোমাদেরকে বুঝাই। কিউ ওপেন আর এর অন্তস্থ কোণ, এখানে বইতে কিউ আর এভাবে দিয়ে উপরে একটা ক্যাপ দিয়ে দুই বলের অন্তস্থ কোণ বোঝানো হয়েছে। কিউর ক্ষেত্রে লিখবো সাইন, কিউর ক্ষেত্রে লিখবো সাইন পি এবং আর এর অন্তস্থ কোণ, পি এবং আর এর অন্তস্থ কোণ এইভাবে ক্যাপ দিয়ে বোঝানো হয়েছে। আর এর ক্ষেত্রে সাইন, সাইন আর হলো পি এবং কিউর অন্তস্থ কোণ, পি এবং কিউর অন্তস্থ কোণ। আমি যে নতুন প্রতীকটা আগে তিনটা অঙ্কতে লিখে নিই, তো এখন লিখলাম। এই প্রতীকটা আমি আমার বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি, তাই তোমাদের এই প্রতীকের অর্থ হলো পি কিউর অন্তস্থ। দুই পি কিউ লিখে মাঝখানে সোজা একটা ক্যাপ চিহ্ন দিয়ে দেব দুই বলের মাঝখানে। তাহলে এখানে আমি প্রথম বলটা কিউ এবং আর, আমি যদি খেয়াল করি কিউ এবং আর এর অন্তস্থ কোণটা, এই কোণটাকে আমি লিখতে পারি 180 মাইনাস বি ও সি। এখানে আমি লিখতে পারি সাইন 180 মাইনাস বি ও সি। খুব খেয়াল করে লিখতে হবে, ভুল হয়ে গেলে আমরা অঙ্ক মিলাতে পারবো না। একইভাবে পি এবং আর এর ক্ষেত্রে লিখতে পারি পি এবং আর এর ক্ষেত্রে এই কোণটাকে লিখতে পারি 180 মাইনাস এ ও সি। এটাও একই সেম কারণে সাইন 180 মাইনাস এ ও সি। এই দুইটা বল কেন 180 মাইনাস দিলাম? এগুলো এক সরল কোণ। খেয়াল করি, এটা একটা রেখা 180 থেকে আমি যদি ভিতরের কোণটা বি ও সি বিয়োগ করি তাহলে বাইরের কোণটা হয়। ঠিক অনুরূপভাবে 180 থেকে যদি এ ও সি কোণ বিয়োগ করি তাহলে এই বাইরের কোণটা আসে। এটা এক সরল কোণ, এই কারণে এটা ঘটেছে। তৃতীয়টার ক্ষেত্রে দেখো একই যুক্তি আমি এই তৃতীয়টার ক্ষেত্রে দেখতে পারি পি এবং কিউর এই পি কিউর অন্তস্থ কোণটা লিখতে পারি 180 মাইনাস এ সি বি কোণ, এ সি বি কোণ। তো বলতে পারো এটা কেন? এটা কিন্তু আরেকটা কারণে আসছে, যে এই লাস্টেরটা এসেছে কোন কারণে? এটার এক বৃত্তস্থ একটা চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত এই দুই কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা একটা উপাদ্য আলাদা আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তৃতীয়টা এসেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, বিদায় এটা 180 মাইনাস এসিবি এসে। আর প্রথম দুইটা কিন্তু এই কারণে আসেনি। প্রথম দুইটা এসেছে কিসের জন্য? এক সরল কোণ। এক সরল কোণ হলো 180 ডিগ্রি। তাহলে প্রতিটার ক্ষেত্রে 180 এসেছে, কিন্তু তৃতীয়টা আসছে ভিন্ন আরেকটা উপপাদ্যের জন্য। তাহলে আমরা প্রথমটা লিখতে পারি পি বাই সাইন বিওসি কোণ, বিওসি কোণ। দ্বিতীয়টা লিখতে পারি সাইন এওসি কোণ। তৃতীয়টা লিখতে পারি সাইন এসিবি কোণ। এখানে লক্ষ্য করে দেখো বিওসি কোণকে আমরা লিখতে পারি, এই যে চিত্রের মধ্যে দেখব বি ও সি কোণ। আমি যদি খেয়াল করি বি ও সি কোণ ইকুয়াল টু লিখতে পারি এই জায়গাটা, এই যে এই জায়গাটা লিখতে পারি বি এ সি কোণ।
বি এ সি কোণ। কেন কেন এটা আবার বলছি, এই যে আমরা চিত্র দিকে তাকাবো, এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে এই যে রাউন্ড দিচ্ছি, বি ও সি কোণ, বি এ সি কোণের সমান কেন, এ কোণটা এই কোণের সমান কেন, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান, বিসি চাপের উপর দণ্ডায়মান বি ও সি কোণ যত, বি এ সি কোণ তত। আমরা একই উপাদ্য আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা এটা আগে পড়েছি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান, তাহলে বি ও সি কোণ ইকুয়াল টু হবে বি এ সি কোণ। ঠিক একই কারণে মধ্যেরটাতেও একই কারণে লিখতে পারি সাইন এ ও সি কোণ। আমি এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এ ও সি কোণকে লিখতে পারি এখানে এ বি সি কোণ, তাহলে এখানে লিখতে পারি এ বি সি কোণ, একই কারণে। আর 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 যেটা আছে এটা আগের মতোই রইল এ সি বি কোণ। আমি যেহেতু এটা আদর্শ ত্রিভুজ ছিল, আমি ইচ্ছা করলে এই আদর্শ ত্রিভুজের নাম অনুসারে এটা লিখতে পারি, পি বাই সাইন এ প্রথমটা, কিউ বাই সাইন বি, এইভাবে রেখে দিলেও হয়, আর বাই সাইন সি, যেহেতু প্রমাণটা এইভাবে আছে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে প্রত্যেকটা বল তার এখানে দেখো পি কিউ আর এর অনুপাত সাইন এ সাইন বি সাইন সি এর সমানুপাতিক এসেছে। আর আমি যে সাইন সূত্র সাহায্যে সাইন এ সাইন বি সাইন সিকে যদি অপসারণ করি, আমার আরেকটা প্রমাণ চলে আসবে, এই প্রমাণটা আমার আরেকটা প্রমাণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। আজকে আমার আলোচনায় আমি চেষ্টা করেছি উপপাদ্য সহ 4টা অঙ্ক আলোচনা করতে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শেষ করে দিব। 8.2 এর অঙ্কগুলো একটু তুলনামূলক সহজ, আমরা চেষ্টা করব সাথে সাথে শেখার। সবাই ভালো থাকো, এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।